স্বৈরাচারী শাসনের পতনের পরে আমরা দেখছি যে বাংলাদেশে গতকালকে অন্তর্বর্তী সরকার গঠন হয়ে গিয়েছে এবং সেখানে লিড করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারপরেই যারা রয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন আমরা দেখলাম নাম, যাদের ওই ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তাদের মধ্যে থেকে। তো যাই হোক, এই নিউজটা বাদ দিয়ে বেশ কয়েকটা নিউজ খবর আমার কানে আসছে, তার মধ্যে একটা নাম, বিশেষ করে নাম খুব কানে আসছে এবং সেটা সম্পর্কে জানার খুব ইচ্ছে হচ্ছে যে আয়নাঘর। তো আয়নাঘর শব্দটা বারবার শুনছি এবং কোনো একটা জেলখানা বা কুঠুরি এই ধরনের কিছু একটা পানিশমেন্ট করার জন্য যে সমস্ত বড় বড় লিডার বা বড় বড় অফিসার ছিলেন তাদেরকে ওখানে নিয়ে গিয়ে পানিশ করা হতো। তো এই ব্যাপারটা নিয়ে বেশ উৎসুক আমি সেটা জানার জন্যই। তো এই জন্যই আজকের যে ভিডিওটা সেটা কি, কেন, কিভাবে চ্যানেল থেকে নেওয়া, আয়নাঘর কি, তো এই বিষয়টাই জানবো এবং এর যে ক্রূরতার দৃশ্য রয়েছে সেটা হয়তো বা এখানে দেখতে পাবো এবং এর সম্বন্ধে জানতে পারবো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। কি, কেন, কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমনও নয়। অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের ছবি হিসেবে সামাজিক মাধ্যমে এরকম কয়েকটি ছবি প্রচারিত হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বহু মানুষের কঙ্কালের স্তূপ। ছবিটির সত্যতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। যেটা আইডিয়া করেছিলাম ঠিক সেটাই পেলাম।
এখানে যে অত্যাচার করা হয় বন্দীদের ধরে নিয়ে গিয়ে এবং গুম করা হয়, তো সেই আইডিয়াটা ঠিক প্রমাণিত হলো। এবং আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করার দরকার ছিল, যে খুব ভেবেচিন্তে বের করতে হবে যে কি এটা আসলে। সবাই বুঝতে পেরেছে আয়নাঘর সম্বন্ধে। আমি 2-3 দিন ধরে খুব এই ওয়ার্ডটা শুনছিলাম, বাংলাদেশে আয়নাঘর আয়নাঘর, এই আন্দোলন চলাকালীন পরের দিকে শুরু হয়েছে। তো সবার জানার জন্য, মানে হয়তো বাংলাদেশের প্রত্যেকেই জানে, অনেকেই জানে, কিন্তু আমার জানা ছিল না ব্যাপারটা। সেই জন্য একটা মনে প্রশ্ন জেগেছিল যে আয়নাঘরটা কি। তো এই প্রতিবেদন যেটা দেখলাম সেটা বীভৎস একটা ব্যাপার। সত্যি গা শিউড়ে ওঠে। যারা ছিল তাদের কি অবস্থা সেটা বুঝতে পারছি। যারা চলে গিয়েছে, মানে যাদের হত্যা করা হয়েছে, তারা তো এখানে নেই এই জগতে, কিন্তু যারা ছাড়া পেয়েছে তারা সেই যে অভিজ্ঞতা নিয়ে এসেছে সেটা কিন্তু সারা জীবন তাদের মানে পেছনে একটা ঘুরে বেড়াবে, একটা কালো দিনের মতো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই জিনিসগুলোকে অবশ্যই মানুষকে জানানো উচিত যে এই ভাবে টর্চার করা হতো, এইভাবে মানুষগুলো অপরাধী বলে ধরে নিয়ে যাওয়া যে সমস্ত মানুষজন যারা আদৌ অপরাধী ছিল না, হয়তো বা কোনো সময় সরকারের বিরুদ্ধে কথা বলেছিল, কোনো সৎ পথে চলতে গিয়েছিল, সেই সমস্ত মানুষকে ধরে নিয়ে গিয়ে সেখানে অত্যাচার করা, সেখানে বন্দি করে রাখা, এই ব্যাপারটা করা হতো। এগুলো অবশ্যই মানুষের জানা দরকার এবং সেটা আমরা আস্তে আস্তে জানতেও পারছি। হয়তো বা ইতিহাসের পাতাতেও লেখা থাকবে আয়নাঘর বলে। এবং ভীষণভাবে আমার মনে হয় যে এটা জরুরি যে মানুষকে তার ইতিহাস, তার সমস্ত মানে ভালো থেকে খারাপ সমস্ত ইতিহাসই জানা দরকার। তো তবেই সে কিন্তু আগামী দিনে তার সেই জাতির অগ্রসর হতে পারবে সঠিকভাবে। আর তার ইতিহাস না জেনে কখনোই সঠিক বেস না পেলে মানুষ বা সমাজ কিন্তু এগোতে পারে না। তো ইতিহাস অবশ্যই জানা দরকার, সেটা খারাপ হোক ভালো হোক, কারণ সেখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু সমাজ এগিয়ে চলে। আয়নাঘর দেখলাম এবং সত্যি যে বীভৎস দৃশ্য হয়তো বা যারা দেখেছে, সেখানে যারা অন ডিউটিতেও ছিল কিছু মানুষজন, ডিজিএফআই যত সম্ভব বাংলাদেশের যে ইন্টেলিজেন্স ব্যুরো, সেখান থেকেই লোক নিয়ে সেখানে এই কারাগারে তাদের নিয়োগ করা হতো, যাতে করে তারা সরকারের কি বলবো একরকম সরকারের পা চাটা মানুষজন, তো তারাই যারা সুবিধা নিতে চাইতো তারাই এই সমস্ত জায়গায় পোস্টিং হতো এবং তারপর থেকেই তারা অত্যাচারে সামিল হতো। এই যে কষ্টটা যারা গিয়েছে, হয়তো বা ছাড়াও পেয়েছে প্রচুর মানুষ, এবং যেটা বলা হচ্ছে যে এবং পরবর্তী সময়ে যখন দ্বিতীয় স্বাধীনতা পেল বাংলাদেশ 2 দিন আগে, তারপর থেকে এই আয়নাঘর সম্বন্ধে বেশি আলোচনা হচ্ছে। যদিও 2022-এ আমি দেখলাম যে সুইডেনে একটা সংস্থা নেত্র বা এরকম নেত্রা কিছু, তারা কিন্তু 2022-এই আয়নাঘর সম্বন্ধে বলেছিল। হয়তোবা সেই সময়ে মানুষের ইন্টারেস্ট অতটা ছিল না, চোখের পাতায় এসেছে এবং ওটাকে একটা আলাদা কিছু মনে করে হয়তো এড়িয়ে গিয়েছে, কিন্তু এখন কিন্তু মানুষ জানতে পারছে যে আয়নাঘর আসলে কি, এবং যারা এই জায়গায় বন্দি দশায় ছিল তাদের যে ভবিষ্যৎ সেটাও কিন্তু খুব একটা ভালো না। কারণ যে টর্চার হয়েছে, যে মানসিক টর্চার হয়েছে, সেটা কাটিয়ে উঠতে কিন্তু অনেক টাইম লাগে। যাই হোক, দেখলাম, ইনফরমেশন পেলাম এবং কষ্টও লাগলো যে এতগুলো মানুষকে সেখানে হত্যা করা হয়েছে, সেখানে টর্চার করা হয়েছে, এবং পরবর্তী সময়ে হয়তো সমাজের সাথে মিশতেও পারবে না এই ধরনের মানুষ প্রচুর রয়েছে। কিছু বলার নেই। এই ভিডিও দেখার পরে সত্যি খুব খারাপ লাগছে, মানুষকে এইভাবেও অত্যাচার করতে পারে। যাই হোক, আজকে ভিডিও তোমাদের মতামত জানাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। তো আজকে আসছি, অন্যদিন আরও ভিডিও নিয়ে আসছি। তো